আমার নাম ফরিদা। এই বিশাল কোলাহলপূর্ণ পৃথিবীতে আপন বলতে আমার একজনই আছে, আমার চাচা। জীবনটা আমার জন্য কখনো সহজ ছিল না। স্মৃতির পাতা উল্টালে এখনো আবছাভাবে মনে পড়ে মায়ের মুখ। কিন্তু সেই স্মৃতি সুখের নয়, একরাশ কষ্ট আর শূন্যতার। আমি যখন খুব ছোট, পৃথিবীটাকে সবে চিনতে শিখছি, তখন আমার মা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমার কচি মুখের মায়া ত্যাগ করে তিনি অন্য একজনের সাথে নতুন করে সংসার পেতেছিলেন। সেই অবুঝ বয়সে আমি হয়তো ত্যাগ শব্দটার অর্থ বুঝতাম না, কিন্তু মায়ের অনুপস্থিতিটা প্রতি মুহূর্তে অনুভব করতাম। বাবা যখন কাজে যেতেন, আমি একা উঠোনে বসে থাকতাম, দেখতাম অন্য বাচ্চারা তাদের মায়ের আঁচল ধরে খেলছে। আমার মনের ভেতরটা হাহাকার করে উঠত। আমি প্রায় আকাশের দিকে তাকিয়ে ভাবতাম, তিনি কেমন মা ছিলেন, যিনি তার ছোট্ট সন্তান আর স্বামীর কথা একবারও ভাবলেন না। যদি তার মনে আমাদের জন্য বিন্দুমাত্র মায়া থাকত, তাহলে কি পারতেন আমাদের এভাবে একা ফেলে যেতে? আমার বাবা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। মায়ের চলে যাওয়ার পর তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন, কিন্তু আমার মুখের দিকে চেয়ে তিনি আবার উঠে দাঁড়িয়েছিলেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই তাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। তিনি বলতেন, আমার ঘরে এক মা থাকতে আমি আরেক মা এনে আমার ফরিদার মনে কষ্ট দিতে পারব না কি? বাবা একাই আমার জন্য বাবা এবং মা দুজনের ভূমিকা পালন করতেন। কিন্তু ভাগ্য হয়তো আমার এইটুকু সুখও সহ্য করতে পারল না। এক বর্ষার সকালে বাবা আর ঘুম থেকে উঠলেন না। আগের রাতেও তিনি আমার সাথে গল্প করেছেন, আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। সকালে উঠে দেখি তিনি চিরতরে ঘুমিয়ে গেছেন। ডাক্তার এসে বললেন, ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। সেদিন আমার পৃথিবীটা আক্ষরিক অর্থেই অন্ধকার হয়ে গিয়েছিল। পায়ের তলার মাটি সরে গিয়েছিল। মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার আর বেঁচে থাকার কোনো কারণই নেই। সেই অতল অন্ধকারে আমার জন্য একমাত্র আলোর মশাল হয়ে দাঁড়িয়েছিলেন আমার চাচা, বাবার একমাত্র ছোট ভাই। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি ছুটে এসেছিলেন। সেই মুহূর্ত থেকে তিনিই আমার একমাত্র অভিভাবক। চাচার বয়স তখন 55 ছুঁই ছুঁই। এই বয়সেও তিনি বিয়ে করেননি, সংসার পাতেননি। তার এই একা থাকার পেছনের কারণটা ছিল এক গভীর বেদনার গল্প। আমাদের পাশের বাড়ির মনুরা চাচি একদিন আমাকে কাছে ডেকে নিয়ে বলেছিলেন, শোন ফরিদা, তোর চাচা একজন দেবতুল্য মানুষ। যৌবনে সে আমাদের গ্রামেরই এক মেয়েকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। মেয়েটার নাম ছিল মালতী। তাদের দুজনের মধ্যে এতটাই ভালোবাসা ছিল যে তারা একে অপরকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারত না। একদিন গ্রামের শেষ মাথায় থাকা পুরনো মন্দিরে গিয়ে তারা দুজন প্রতিজ্ঞা করেছিল যে যদি তাদের মধ্যে কেউ একজন অন্যজনকে ছেড়ে আগে চলে যায়, তাহলে অপরজন জীবনে আর কাউকে বিয়ে করবে না, একা থেকেই সেই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখবে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, এর কিছুদিন পরই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মালতী মারা যায়। সেই থেকে তোর চাচা তার ভালোবাসার প্রতিজ্ঞা রক্ষা করে চলেছে। সে আর কখনো বিয়ের কথা ভাবেনি কি? চাচার জীবনের এই করুণ গল্পটা শোনার পর থেকে তার প্রতি আমার শ্রদ্ধা বহুগুণে বেড়ে গিয়েছিল। মানুষ তার ভালোবাসার জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে। বাবার মৃত্যুর পর চাচাই আমার সব। তিনি আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতেন। প্রায় তিনি আমাকে বলতেন, কিরে ফরিদা, একদম চিন্তা করবি না, আমি তোর বাবাও, তোর মাও। তুই ছাড়া এখন আর আমার কে আছে বলো? তার কথায় আমি বাঁচার নতুন শক্তি খুঁজে পেতাম। কিন্তু বাবা মারা যাওয়ার মাসখানেক পর থেকেই আমি চাচার আচরণে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম, যা আমার মনে ধীরে ধীরে সন্দেহ শুরু করে। চাচা আমার প্রতি ভীষণ খেয়াল রাখতেন। আমার যখন যা প্রয়োজন হতো, বলার আগেই তিনি তা এনে হাজির করতেন। তবে তার এই যত্ন দিন দিন অস্বাভাবিকভাবে বাড়ছিল, যা আমার মনে কৌতূহল ও সন্দেহ তৈরি করত। আমি কলেজে যাওয়ার জন্য বের হলে তিনি বারবার বলতেন, রাস্তা দেখে চলিস, কারো সাথে কথা বলবি না, সোজা কলেজে যাবি আর ছুটি হলেই বাড়ি চলে আসবি। খুব প্রথম এটাকে স্বাভাবিক শাসন মনে হলেও ধীরে ধীরে আমার মনে হতে লাগল তিনি আমাকে চোখে চোখে রাখছেন। আমি চাচার পাশের ঘরেই থাকতাম। বাবা মারা যাওয়ার পর প্রায় প্রতি রাতেই আমি চাচার ঘর থেকে একটা চাপা কান্নার মতো অস্পষ্ট শব্দ শুনতে পেতাম। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল, কিন্তু পরপর কয়েক রাত একই শব্দ শোনার পর আমার খটকা লাগল। কান্নার শব্দটা খুব তীব্র নয়, কিন্তু মনে হতো কেউ যেন খুব কষ্টের কান্না করছে। আমি অবাক হতাম, কারণ বাড়িতে তো আমরা দুজন ছাড়া আর কেউ থাকতো না। আমি কখনো কাউকে আমাদের বাড়িতে রাতে আসতেও দেখিনি। তাহলে কে কাঁদে চাচার ঘরে? পরদিন সকালে আমি ভয়ে ভয়ে চাচার ঘরের জানালার পাশ দিয়ে উকি দিয়ে দেখতাম।
কিন্তু প্রতিবারই দেখতাম ঘরে চাচা একা শুয়ে আছেন আর কেউ নেই। তাহলে কি রাতে কেউ এসে আবার ভোর হওয়ার আগেই চলে যেত? এই চিন্তাটা আমার মাথায় জেঁকে বসেছিল। এরই মধ্যে আমার জন্য বেশ কয়েকটি ভালো বিয়ের সম্বন্ধ আসতে শুরু করল। একবার তো এক স্কুল মাস্টারের পরিবার থেকে প্রস্তাব এলো। ছেলেটি দেখতে সুন্দর, ভদ্র এবং সুপ্রতিষ্ঠিত। আমাদের বাড়িতে এসে তারা আমাকে দেখে খুব পছন্দ করল। আমারও মনে সম্মতি ছিল। কিন্তু চাচা তাদের সাথে কথা বলার পর এমন সব অবাস্তব শর্ত জুড়ে দিলেন যে তারা অপমানিত হয়ে ফিরে গেল। এরপর আরেকবার এক ব্যবসায়ীর ছেলের সম্বন্ধ এলো। তাদের আর্থিক অবস্থাও খুব ভালো। কিন্তু চাচা এবারও পাত্রের খুঁত ধরে সম্বন্ধটা ভেঙে দিলেন। তিনি পাত্রপক্ষের লোকদের বলতেন, আমার ভাতিজিকে আমি এখন বিয়ে দেব না। ও এখনো ছোট, তাছাড়া আমি চাই ও আরও পড়াশোনা করুক। ও আমি তার এই যুক্তি কিছুতেই মেনে নিতে পারতাম না। আমার বয়স তখন 20 পেরিয়ে গেছে, গ্রামের হিসেবে বিয়ের জন্য যথেষ্ট বয়স। আমি বুঝতে পারতাম না কেন চাচা আমার বিয়ে দিতে চাইতেন না। তার এই কথা আমার মনে সন্দেহের জন্ম দিচ্ছিল। মাঝে মাঝে চাচা আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতেন যেন তিনি আমাকে কিছু বলতে চান কিন্তু বলতে পারছেন না। তার চোখের দিকে তাকালে বোঝা যেত তার মনের ভেতরে একটা অজানা উদ্বেগ কাজ করছে। আমার এক বান্ধবী, নাম তার অমি, সে একদিন আমাদের বাড়িতে বেড়াতে এসে চাচাকে দেখে আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, কই রে ফরিদা, তোর কাকুকে আমার কেমন যেন অদ্ভুত মনে হয়। তার চলাফেরা, কথাবার্তা আমার কাছে অস্বাভাবিক লাগে। কেমন করে যেন তাকায়। তুই তোর কাকুর সব কথা পুরোপুরি বিশ্বাস করবি না, একটু সাবধানে থাকিস। অমির এই কথাটা শোনার পর থেকে আমার মনের দ্বিধা আর ভয় দুটোই বেড়ে গেল। আমি কি তাহলে আমার একমাত্র আপনজনকেও ভুল বুঝতে শুরু করেছি? নাকি অমির কথাই সত্যি? চাচার এত যত্নের আড়ালে কি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? একদিন রাতের ঘটনা। সেদিন সন্ধ্যা থেকেই আকাশটা ঘন কালো মেঘে ঢাকা ছিল। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল ঝোড়ো হাওয়া। রাতের খাবার খেয়ে আমি নিজের ঘরে পড়তে বসেছিলাম। চাচাও তার ঘরে চলে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি আমাকে ডাকলেন। তার গলার স্বরটা কেমন যেন দুর্বল আর অসুস্থ শোনাচ্ছিল। আমি তার ঘরে গিয়ে দেখি তিনি বিছানায় শুয়ে ছটফট করছেন। কিন্তু তিনি এমনভাবে কাঁপছিলেন যেন প্রচণ্ড জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। সেদিন সন্ধ্যায় চাচা বললেন, ফরিদা, আজ রাতে আমার কাছে বসে থাকিস। আমার শরীরটা খুব খারাপ লাগছে, একা থাকতে ভয় করছে। কোথাও যাস না। তার এই কথাটা শুনে আমার মনের ভেতরটা ধক করে উঠল। চাচা অসুস্থ অবস্থায় তার ঘরে থাকার অনুরোধ করলে তিনি আপনজন হলেও আমার মনে এক ধরনের দ্বিধা কাজ করছিল। চাচা বলছিলেন তিনি আমার পাশে কাউকে চান যাতে অসুস্থ অবস্থায় একা না থাকতে হয়। আমার মনে তখন বান্ধবীর বলা কথাগুলো আর চাচার রহস্যময় আচরণগুলো ঘুরপাক খাচ্ছিল। আমি মনের ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি বললাম, চাচা, তোমার যদি শরীর বেশি খারাপ লাগে তাহলে তুমি আমায় ডেকো, আমি তো পাশের ঘরেই আছি। ডাকলেই আমি এক ছুটে চলে আসব। তুমি চিন্তা করো না। গিয়ে আমার কথা শুনে চাচার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে আমি একরাশ হতাশা দেখতে পেলাম। তিনি খুব আবেগপ্রবণ হয়ে বললেন, বুঝেছি, আমাকে তোর আপন মনে হয় না। তোর বাবা বেঁচে থাকতে কতবার জ্বরে ভুগেছে, তুই তো সারারাত তার পাশে বসে জলপট্টি দিয়েছিস। আজ যদি তোর বাবা এমন পরিস্থিতিতে থাকত তাহলে কি তুই তাকে একা রেখে পাশের ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারতি? বাবার কথা শুনে আমার চোখে জল এসে গেল। চাচার কথার মধ্যে যে এমন এক গভীর আবেগ আর যুক্তি লুকিয়েছিল তা আমার মনকে করল। আমি কান্না ভেজা গলায় বললাম, চাচা, তুমি এসব কি বলছো? এখন তো তুমিই আমার বাবা, তুমিই আমার সব। আমি কোথায় যাব তোমায় ছেড়ে? আচ্ছা, আমি কোথাও যাব না। আমি এখানেই সোফায় বসে থাকছি। কি চাচার এই অসুস্থতার অভিনয় এবং আমাকে তার কাছে রাখার আকুতি আমার মনে এক নতুন সন্দেহের জন্ম দিল। তিনি কি সত্যিই অসুস্থ, নাকি এর পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য আছে? আমি তার চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর খুঁজে পেলাম না। শুধু দেখলাম তার চোখে একরাশ অসহায়ত্ব আর ভয়। কিন্তু সেই ভয়টা কিসের তা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। আমি কি তাহলে আমার চাচাকে চিনতে সত্যিই ভুল করছি? যে মানুষটা আমাকে এত ভালোবাসে সে কি আমার কোনো ক্ষতি করতে পারে? মন কিছুতেই সায় দিচ্ছিল না। কিন্তু তার আচরণগুলো আমি কোনোভাবেই মেলাতে পারছিলাম না। সেই রাতে আমি সোফায় বসে সারারাত জেগে রইলাম আর আমার মনে সন্দেহের ঝড় বয়ে চল। আমি চাচার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। সারারাত সোফায় বসে আমি তার ছটফটানি দেখেছি,
কিন্তু তার মধ্যে অসুস্থতার চেয়ে বেশি ভয় আর উদ্বেগই আমার চোখে পড়েছে। আমার মনের ভেতরের সন্দেহটা দূর করা খুব দরকার ছিল। তাই পরদিন সকালেই আমি সিদ্ধান্ত নিলাম গ্রামের ডাক্তার আবুল মিয়াকে ডেকে আনব। তিনি আমাদের পারিবারিক ডাক্তার এবং বাবার খুব ভালো বন্ধু ছিলেন। আমি যখন চাচাকে বললাম, চাচা, তোমার জ্বর তো কমছে না, আমি এখনই আবুল ডাক্তারকে ডেকে আনছি, তিনি তোমাকে দেখে ওষুধ দিলেই সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে চাচা যেন কিছুটা ঘাবড়ে গেলেন। তিনি আমাকে আটকানোর চেষ্টা করে দুর্বল গলায় বললেন, না না ফরিদা, ডাক্তার ডাকার কোনো দরকার নেই, সামান্য জ্বর, একটু বিশ্রাম নিলেই সেরে যাবে। অযথা তাকে বিরক্ত করে কি হবে, কিন্তু আমি তার কথায় কান দিলাম না। আমার মন বলছিল সত্যটা জানা দরকার। আমি জোর করেই আবুল ডাক্তারের বাড়ির দিকে রওনা হলাম। ডাক্তার চাচা আমার সব কথা শুনে কিছুটা অবাক হলেন এবং আমার উদ্বেগ দেখে দ্রুত আমার সাথে চলে আসলেন। ডাক্তার আবুল মিয়া চাচার ঘরে ঢুকে তার নাড়ি পরীক্ষা করলেন, স্টেথোস্কোপ দিয়ে বুক পরীক্ষা করলেন এবং থার্মোমিটার দিয়ে জ্বর মাপলেন। চাচা তখনও বিছানায় শুয়ে কাতরানোর অভিনয় করে যাচ্ছিলেন। সবকিছু পরীক্ষা করার পর ডাক্তার আবুল মিয়া আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিলেন। তিনি আমাকে বারান্দায় ডেকে নিয়ে গিয়ে শান্তভাবে বললেন, কই রে মা, তোর চাচার তো কোনো জ্বর নেই, তার শরীরের তাপমাত্রাও একদম স্বাভাবিক, রক্তচাপও একেবারে ঠিক আছে, তিনি তো সম্পূর্ণ সুস্থ আছেন। মনে হচ্ছে কোনো কারণে তিনি হয়তো ক্লান্ত অথবা মানসিক চাপে আছেন। সে ডাক্তারের কথাগুলো আমার কানে যেন সিসার মতো প্রবেশ করল। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। তাহলে চাচা এই ভয়ঙ্কর অসুস্থতার অভিনয় কেন করলেন? তার উদ্দেশ্যটা কি? আমাকে তার ঘরে রাখার জন্য এত বড় একটা মিথ্যা বললেন? আমি কিছুই বুঝতে পারছিলাম না। ডাক্তার চলে যাওয়ার পর আমি কাঁপা কাঁপা পায়ে চাচার ঘরে ঢুকলাম। আমার মনের ভেতরে তখন রাগ, ভয়, ঘৃণা আর অবিশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি সরাসরি চাচার সামনে দাঁড়িয়ে বললাম, চাচা, তুমি বললে তোমার শরীরে অনেক জ্বর, তুমি ভীষণ অসুস্থ। তাহলে ডাক্তার আঙ্কেল কেন বললেন তোমার শরীরে কোনো জ্বর নেই, তুমি একদম ভালো আছো? আমি তো তোমার এই রহস্য কিছুই বুঝতে পারছি না। তুমি কেন আমার সাথে এমন করছো? কেন এই মিথ্যা অভিনয় করলে? আমার প্রশ্ন শুনে চাচা প্রথমে চুপ করে রইলেন। তার মুখে কোনো কথা ছিল না। তিনি আমার চোখের দিকে তাকাতে পারছিলেন না, মাথা নিচু করে বসে রইলেন। আমি আবার রাগত স্বরে বললাম, বলো চাচা, কেন এই মিথ্যা অভিনয় করলে? কি লুকাচ্ছ তুমি আমার কাছে? তোমার উদ্দেশ্যটা কি? আমার ধমকে তিনি যেন আরও গুটিয়ে গেলেন। তিনি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বিরক্ত হয়ে বললেন, এত প্রশ্ন না করে এখান থেকে যা, আমার একা থাকতে ইচ্ছে করছে, আমাকে একটু একা থাকতে দেগি। আমি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে এলাম। সেদিন আমার মনে হলো এই বাড়িতে আমি আর নিরাপদ নেই। চাচার অচেনা রূপটা আমাকে সারারাত তাড়িয়ে বেড়াল। সেই ঘটনার কিছুদিন পর আমার জন্য আরও একটি খুব ভালো সম্বন্ধ আসলো। পাত্রপক্ষ আমাদের দূর সম্পর্কের আত্মীয়। ছেলে ঢাকায় একটি বহুজাতিক কোম্পানিতে বড় পদে চাকরি করে, নিজের ফ্ল্যাট আছে, গাড়ি আছে, দেখতেও সুদর্শন, পরিবারের সবাই খুব ভালো মানুষ। সবাই বলাবলি করছিল এমন সম্বন্ধ ফরিদার জন্য রাজকন্যার মতো। এই সম্বন্ধ হাতছাড়া করা ঠিক হবে না। আমারও মনে মনে কিছুটা আশা জেগেছিল। এবার হয়তো চাচা আর না করতে পারবেন না, কারণ এই পাত্রের মধ্যে কোনো খুঁত বের করার সুযোগই নেই। পাত্রপক্ষ আমাদের বাড়ি এসে আমাকে দেখল এবং তাদের খুব পছন্দ হলো। তারা নগদ টাকা, গয়না বা কোনো যৌতুক ছাড়াই আমাকে তাদের বাড়ির বুক করে নিয়ে যেতে চাইল। তারা শুধু চেয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন তারিখ পাকা করতে। আমি আড়াল থেকে তাদের কথা শুনছিলাম। আমার বুকটা ধুকপুক করছিল। আমার মনে হচ্ছিল হয়তো আমার জীবনের দুঃখের দিন এবার শেষ হতে চল। কিন্তু আমার সব আশায় জল ঢেলে দিয়ে চাচা এবারও সরাসরি না করে দিলেন। তিনি তাদের হাত জোর করে বললেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমি এখনই আমার ভাতিজিকে বিয়ে দেব না। পাত্রপক্ষ তার এই আকস্মিক সিদ্ধান্তে হতবাক হয়ে গেল। ছেলের বাবা অত্যন্ত বিনয়ের সাথে কারণ জানতে চাইল। চাচা সেই একই পুরনো খোড়া অজুহাত দিলেন, আমি যেমন পাত্র আমার ভাতিজির জন্য খুঁজছি, আমার মনের মতো তেমন আদর্শ পাত্র এখনো খুঁজে পাচ্ছি না। আর যতদিন না পাবো ততদিন আমি ওকে বিয়ে দেব না। সেদিন আর আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। পাত্রপক্ষ অত্যন্ত অপমানিত এবং হতাশ হয়ে চলে যাওয়ার পর আমি সোজা চাচার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে। আমি কান্নাজড়িত কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, চাচা, তুমি আমার সাথে এমন কেন করছো?
এত ভালো ভালো সম্বন্ধ কেন তুমি ইচ্ছে করে ফিরিয়ে দিচ্ছ? আমার তো একটা জীবন আছে, আমারও তো বিয়ে করতে হবে, সংসার করতে হবে। তুমি কি চাও আমি সারা জীবন এই বাড়িতেই থেকে যাই? আমার কথা শুনে চাচা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে আমি কোনো রাগ দেখতে পেলাম না, দেখতে পেলাম এক গভীর কষ্ট আর সীমাহীন অসহায়ত্ব। তিনি শান্ত গলায় বললেন, আমি তোর ভালোর জন্যই সব কিছু করি ফরিদা। তুই এখন বুঝবি না, সময় হলে সব বুঝতে পারবি। আমি চিৎকার করে বললাম, আমি কিছুই বুঝতে চাই না। কোনো ভালোর জন্য তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করছো? তোমার আসল উদ্দেশ্যটা কি? তুমি কি আমাকে সারা জীবন নিজের কাছে আটকে রাখতে চাও? বলো, সত্যি করে বলো। আমার চিৎকারে চাচা কিছুটা চমকে উঠলেন। তিনি আর একটিও কথা না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ঘরের মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়লাম। আমার মনে হচ্ছিল আমি এক অথৈ সাগরে পড়েছি, যার কোনো কুলকিনারা নেই। আমার একমাত্র আপনজন, আমার চাচা, কেন আমার সাথে এমন শত্রুতা করছে? এই প্রশ্নের কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার জীবনটা যেন এক অন্ধকার রহস্যের জালে পুরোপুরি আটকে গিয়েছিল। সেদিন রাতে আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। চাচার সাথে হয়ে যাওয়া ঝগড়াটা আমার মনকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। তার বলা কথাগুলো, সময় হলে সব বুঝতে পারবি, কি বারবার আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। কি এমন সত্য যা আমি জানি না? কি বোঝাতে চেয়েছিলেন তিনি? এসব ভাবতে ভাবতে মাঝরাত হয়ে গেল। বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে ঝিঙি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। চারদিকে এক ভুতুড়ে নিস্তব্ধতা। হঠাৎ করেই আমি আবার কাকুর ঘর থেকে সেই অদ্ভুত চাপা কান্নার শব্দটা শুনতে পেলাম। কিন্তু আজকের কান্নার শব্দটা অন্যদিনের চেয়েও বেশি করুণ আর ভারাক্রান্ত মনে হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন তার জীবনের সমস্ত কষ্ট, যন্ত্রণা আর হতাশাকে নিংড়ে দিয়ে কাঁদছে। এতদিন আমি শব্দটা শুনে ভয় পেতাম, আড়ষ্ট হয়ে থাকতাম। কিন্তু আজ আমার ভয়কে ছাপিয়ে গেল জেদ আর কৌতূহল। আমি সিদ্ধান্ত নিলাম, আজ এর শেষ দেখে ছাড়ব। আজ আমাকে জানতেই হবে এই বাড়ির চার দেওয়ালের ভেতরে কি রহস্য লুকিয়ে আছে। আমি বিছানা থেকে উঠে ধীর পায়ে, বিড়ালের মতো নিঃশব্দে চাচার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে তখনও সেই বুকফাটা কান্নার শব্দ ভেসে আসছিল। আমার নিজেরও কেমন যেন কান্না পাচ্ছিল। আমি ভয়ে ভয়ে দরজায় নক করলাম। সাথে সাথেই কান্নার শব্দটা থেমে গেল, যেন কেউ হঠাৎ করে সজাগ হয়ে গেছে। ভেতর থেকে কোনো সাড়া এলো না, কিন্তু আমি বুঝতে পারছিলাম ভেতরে কেউ জেগে আছে। আমি আবার নক করলাম, এবার একটু জোরে। গলাটা পরিষ্কার করে বললাম, চাচা, দরজাটা খোলো। আমার তোমার সাথে কথা আছে। কিছুক্ষণ নীরবতার পর ভেতর থেকে দরজা খোলার শব্দ হলো। চাচা দরজা খুলে আমাকে দেখে ভীষণ অবাক হলেন, যেন তিনি আমাকে এখানে আশা করেননি। ঘরের আবছা আলোয় আমি দেখলাম তার চোখ দুটো কান্নার কারণে জবা ফুলের মতো লাল হয়ে আছে, মুখটা ফোলা ফোলা। দেখেই বোঝা যাচ্ছে তিনি অনেকক্ষণ ধরে কাঁদছিলেন। আমি তার দিকে না তাকিয়ে দ্রুত ঘরে ঢুকে চারদিকে তাকালাম, যদি অন্য কাউকে দেখা যায়। কিন্তু না, ঘরে তিনি ছাড়া আর কেউ ছিল না। ঘরটা আগের মতোই গোছানো। আমি তখন সমস্ত সাহস সঞ্চয় করে চাচার দিকে তাকালাম। আমি সরাসরি তার চোখে চোখ রেখে বললাম, আজ তোমাকে সত্যি কথা বলতেই হবে চাচা। কোনো কিছুই তুমি আমার কাছে লুকাতে পারবে না। আমি সব জানতে চাই। চাচা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি একে একে আমার সব জমানো প্রশ্ন তাকে করলাম, তুমি কেন আমাকে বিয়ে দিতে চাও না? কেন এত ভালো ভালো সম্বন্ধ ফিরিয়ে দাও? তোমার ঘর থেকে প্রতিরাতে এই কান্নার শব্দ কেন আসে? আর সেদিন তোমার জ্বর না থাকা সত্ত্বেও কেন তুমি অসুস্থতার এমন ভয়ঙ্কর অভিনয় করেছিলে? আমাকে সব সত্যি কথা খুলে বলো। আমি আর এই রহস্যের মধ্যে বাঁচতে পারছি না। আমার প্রশ্নগুলো শুনে চাচা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তার চোখে মুখে বিষণ্ণতা। আমি তার এমন অসহায়, ভেঙে পড়া রূপ আগে কখনো দেখিনি। আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি তার পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর তিনি মুখ তুলে আমার দিকে তাকালেন। তার চোখে ছিল সীমাহীন কষ্ট আর অনুশোচনা। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমি আজ তোকে সব সত্যি কথা বলব রে মা। আমার আর এই বোঝা একা একা বয়ে বেড়ানোর শক্তি নেই। চাচা বলতে শুরু করলেন। তার গলাটা কান্নায় বুঝে আসছিল। যেদিন ডাক্তার এসে আমাকে সুস্থ বলে গেল, তুই খুব রাগ করেছিলি, তাই না? আমার উপর থেকে তোর বিশ্বাস উঠে গিয়েছিল। কিন্তু আমি সেদিন ইচ্ছে করে অসুস্থতার অভিনয় করিনি, আমি বাধ্য হয়েছিলাম। এর আগের দিন গ্রামের সবচেয়ে প্রভাবশালী মহাজন জব্বার খাঁ
তার বখাটে ছেলে আক্কাসের সাথে তোর বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। আমি জানতাম ওই ছেলেটা ভালো নয়, তার নামে গ্রামে অনেক বদনাম আছে। আমি তাই জব্বার খাঁকে মুখের উপর সরাসরি না করে দিই, কিন্তু সে আমাকে হুমকি দিয়ে গিয়েছিল যে আমার ছেলের সাথে বিয়ে না দিলে তোমাকে এর ফল ভোগ করতে হবে। আমি তোর নিরাপত্তার কথা ভেবে ভয়ে অস্থির হয়ে গিয়েছিলাম। আমি জানতাম তারা রাতের বেলা আমাদের কোনো ক্ষতি করতে পারে, তাই আমি অসুস্থতার অভিনয় করেছিলাম যাতে তুই ভয়ে আমার কাছাকাছি থাকিস এবং একা বাড়ি ছেড়ে কোথাও না যাস। আমি চেয়েছিলাম তুই যেন আমার চোখের সামনে সম্পূর্ণ সুরক্ষিত থাকিস। আমার উদ্দেশ্য খারাপ ছিল না রে মা, আমার উপায় ছিল না। চাচার কথা শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। আমার শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল, যেটাকে আমি তার সম্পর্কে ভুল ধারণা আর খারাপ চিন্তা ভেবেছিলাম। সেটা ছিল আমাকে একটা ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করার জন্য একজন অসহায় মানুষের মরিয়া চেষ্টা। তিনি আবার বলতে লাগলেন, আর আমার ঘর থেকে যে চাপা কান্নার শব্দ তুই রোজ রাতে শুনিস, সেটা অন্য কারো নয়, সেটা আমারই কান্নার শব্দ। তোর চাচি মানে মালতী, সে মারা যাওয়ার পর থেকে এই পৃথিবীটা আমার কাছে অর্থহীন হয়ে গেছে। দিনের বেলা কাজের মধ্যে ডুবে থাকি বলে কষ্টটা তেমন বুঝতে পারি না, কিন্তু রাত যত গভীর হয় একাকিত্বটা আমাকে তত বেশি করে গ্রাস করে। মালতীর স্মৃতিগুলো আমার মনের ভেতরটা তোলপাড় করে দেয়। তখন আমি আর নিজেকে সামলাতে পারি না, বালিশে মুখ লুকিয়ে কাঁদি। আমি চাইনি আমার এই দুর্বলতা, আমার এই কষ্ট তুই দেখে ফেলিস। আমি চাইনি তুই ভাবিস যে তোর চাচা একজন দুর্বল মানুষ। তাই আমি সবসময় লুকিয়ে কাঁদতাম। কি আমার চোখ দিয়ে তখন টপটপ করে জল পড়ছে। আমি আমার চাচাকে, আমার বাবাকে কতটা ভুল বুঝেছি। আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে হচ্ছিল। সবশেষে তিনি আমার বিয়ের ব্যাপারে বললেন, আমি তোকে বিয়ে দিতে চাইতাম না, এই কথাটা সবচেয়ে বড় মিথ্যা। আমি তোর সুখের চেয়ে বেশি আর কিছুই চাই না। কিন্তু সত্যিটা হলো, আমি তোকে বিয়ে দিয়ে এই বাড়িতে একদম একা হয়ে যাওয়ার ভয়ে কুঁকড়ে থাকতাম। তোর বাবা চলে যাওয়ার পর তুই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই বাড়ির দেয়ালে দেয়ালে তোর হাসি, তোর গলার স্বর মিশে আছে। তুই চলে গেলে এই বাড়িটা তো কবরখানা হয়ে যাবে। আমি কার জন্য বাঁচব? তাই আমি এতদিন তোকে বিয়ে দিইনি, কারণ আমি এমন একজন ভালো মনের দায়িত্বশীল পাত্র খুঁজছিলাম যে ঘর জামাই থাকবে এবং আমার কাছেই তোকে নিয়ে থাকবে। আমি চেয়েছিলাম তুই যেন সবসময় আমার চোখের সামনেই থাকিস। আমার এই চাওয়াটা হয়তো স্বার্থপরের মতো, কিন্তু বিশ্বাস কর, তুই ছাড়া যে আমার আপন আর কেউ নেই রে মা। কথাগুলো বলে চাচা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমার কান্না অনুশোচনার, আমার কান্না লজ্জার। আমি আমার নিজের ভুল চিন্তাভাবনার জন্য লজ্জিত ছিলাম। আমি আমার দেবতুল্য চাচাকে কত খারাপভাবে সন্দেহ করেছি। যে মানুষটা নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে সারা জীবন একা রইল, যে মানুষটা আমার সুরক্ষার জন্য নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেল, যে মানুষটা শুধু আমার সঙ্গ পাওয়ার জন্য একা হয়ে যাওয়ার ভয়ে এতগুলো ভালো সম্বন্ধ ফিরিয়ে দিল, আমি তাকেই দিনের পর দিন ভুল বুঝলাম। সেদিন আমি বুঝতে পারলাম আমার চাচা কোনো অদ্ভুত বা খারাপ মানুষ নন। তিনি একজন মহান এবং স্নেহশীল মানুষ, যার পৃথিবীটা শুধু আমাকে ঘিরেই আবর্তিত হয়। তার গভীর একাকিত্ব আর নিঃস্বার্থ ভালোবাসা আমি এতদিন বুঝতে পারিনি। আজ সব সত্য জানার পর চাচার প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসা হাজার গুণ বেড়ে গেল। আমি তার চোখের জল মুছিয়ে দিয়ে বললাম, আমি কোথাও যাব না চাচা। তোমাকে একা ফেলে আমি কোথাও যাব না। আমরা একসাথেই থাকব সবসময়। সেদিন থেকে আমাদের দুজনের মধ্যে আর কোনো রহস্য বা সন্দেহের দেয়াল রইল না। রইল শুধু পিওর ভালোবাসা, বিশ্বাস আর একে অপরের প্রতি গভীর নির্ভরতা।